আর যদি আপনি নির্বাচন না দিয়ে গাইড করে থাকেন, থাকবেন, আবার থাকতে থাকতে একসময় পালাই যাবেন, ওটাও ঠিক, দুইটাই বাস্তবতা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার ফুয়ের এত শক্তি, উনি আওয়ামী লীগকে ফুদি 1 কোটি লোক ফুদি উড়াই দিবেন। ভাই আমি আগেও বলেছি, এখনো বলি, আওয়ামী লীগ পাট গাছ না যে আপনি টান দিয়ে উঠে ফেলেন। আওয়ামী লীগ বট গাছ। আওয়ামী লীগকে টান দিয়ে উঠানো যায় না। এটা একটা এত পুরনো একটা দল, 3 পুরুষের দল আওয়ামী লীগ। দাদা আওয়ামী লীগ করতো ভাই, বাবা আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, তার যে সন্তান এখনো হয় নাই, হবে, সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে। এটা হলো আওয়ামী লীগ। আপনি ইচ্ছা করলেন ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবেন। এত সোজা, অবাস্তব চিন্তা ভাবনা। আসিফ মাহমুদ বলেছে যারা অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, তারা নির্বাচন করতে পারবে, মাপছে। আমি অন্যায় করিনি, আমি মাপ চাবো কেন? এই কথাটা ভাই বুঝান, আমি তো কোনো অন্যায় করিনি, আমি মাপ চাবো কেন? তাহলে আমাকে উনি মাপ চাইতে বলেন কেন ভাই? মানে এটা কি? আরেকটা কথা কি বলছেন উনি, আওয়ামী লীগকে কেবল নিশ্চিহ্ন করে দিবে। কিভাবে নিশ্চিহ্ন করবেন উনি? কিভাবে নিশ্চিহ্ন করবেন? ফুদিয়া নাকি ধাক্কা দিয়া? আমি বলি, আমি আগেও বহুবার বলেছি, এখন আবারও বলি, আওয়ামী লীগ একটা বড় দল, অনেক বড় দল। কত বড় দল আমি বুঝাই আপনাকে, একটু একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। আমি বাংলাদেশের ইতিহাসে 4টা নির্বাচনকে ভালো নির্বাচন বলি: 91, 96, 2001 এবং 2008। এই 4টা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি, আর বাকিগুলিকে আমি নির্বাচনই বলি না। আগেও না, জিয়া নির্বাচন, এরশাদের নির্বাচন, কোনোগুলি, এবং বঙ্গবন্ধু নির্বাচন যেটা করছিল ওইটাও না, 72, ওইগুলো আমি কোনো নির্বাচনই মনে করি না। এই 4টা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি। এই 4টা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে 2001 সালে। সেই নির্বাচনে তারা 300 আসনের মধ্যে মাত্র 62টা আসন পেয়েছিল। ভোট পেয়েছিল কত জানেন? ভোট পেয়েছিল 2,23,65,000। আরো কিছু আছে ভাঙাচোরা, ওটা মনে নাই। ওই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল কত? 2,28,00,000 সামথিং। আওয়ামী লীগের চেয়ে মাত্র 5 লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি। সেটা বিএনপি একা না, বিএনপি জোট সহ আর কি, বিএনপি। তাহলে এই 5 লাখ ভোটের ব্যবধানে তারা পেয়ে গেছে হলো 192টা আসন। এটা হয়, এই নির্বাচনের সিস্টেমটা এমন হয়। আচ্ছা, আমি বিএনপি নিয়ে আলোচনা করছি না, আমি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি। আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের সবচেয়ে খারাপ। মানে আওয়ামী লীগ যখন খুব খারাপ করে, তখনও 2.25 কোটি ভোট পায়। মাথায় রাখেন কিন্তু। আচ্ছা, ধরলাম এই 15 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আরো খারাপ করছে, মানুষ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করে। ধরলাম এখান থেকে আপনি 50% বাদ দেন, 50%, তাও তো ভাই 1 কোটি লোক থাকে। 1 কোটি লোককে আপনি ফু দিয়ে উড়াই দিবেন? আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার ফুয়ের এত শক্তি, উনি আওয়ামী লীগকে ফুদি 1 কোটি লোক ফু দিয়ে উড়াই দিবেন? ভাই আমি আগেও বলেছি, এখনো বলি, আওয়ামী লীগ পাট গাছ না যে আপনি টান দিয়ে উঠে ফেলেন। আওয়ামী লীগ বট গাছ। আওয়ামী লীগকে টান দিয়ে উঠানো যায় না। এটা একটা এত পুরনো একটা দল, 3 পুরুষের দল আওয়ামী লীগ। দাদা আওয়ামী লীগ করতো ভাই, বাবা আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, তার যে সন্তান এখনো হয় নাই, হবে, সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে। এটা হলো আওয়ামী লীগ। আপনি ইচ্ছা করলেন ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবেন। এত সোজা, অবাস্তব চিন্তা ভাবনা। বুঝে না আওয়ামী লীগ কি জিনিস? এটা উনি আওয়ামী লীগের মতো দল, এত বড় দল, সারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল। সে 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল, পারছে। 32 নম্বর যখন ভাঙে, তার মাথায় এক লোক এরকম প্ল্যাকার্ড নিয়ে খাড়ি আসলে হিজবুত তাহরির পতাকা নিয়ে। হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করতে পারছে আওয়ামী লীগ? পারে নাই।
জামাতকে নিষিদ্ধ করতে চাইছে, প্রথম দিন থেকে জামাতকে ঠেঙ্গাইছে, যেখানে পাইছে বাইরেছে, হাত পা ভেঙে দিচ্ছে, অমুক করছে তমুক করছে। শেষ দিন এসে নিষিদ্ধ করছিল, জামাতকে নিষিদ্ধ করতে পারছে? জামাত আগের চেয়েও পাওয়ারফুল হয়েছে, এবং জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, এটা হাওয়ার উপরে দেখে না, দেখে। তো নিষিদ্ধ করা যায় না এভাবে, গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না। নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ। জনগণ যখন কোন রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে তখন সে নিষিদ্ধ হয়। বট গাছ আপনি আপনি মরে, বট গাছকে টান দিয়ে উঠে ফেলানো যায় না, এটা মাথায় রাখতে হবে। আওয়ামী লীগকে আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তখন তারা আরো শক্তিশালী হয়ে ওঠে। তখন কি হয়, তখন আওয়ামী লীগের যা আছে, যেদিকে ডালপালা সবাই একত্র হয়ে যায়। যে জিনিসটা জামাতের ক্ষেত্রে হয়েছে, যে জিনিসটা হিজবুত তাহরীরের ক্ষেত্রে হয়েছে, ওনাদের অভিজ্ঞতা কম, এই জন্য এগুলি বলে এক ধরনের আমোদ অনুভব করে, এবং মনে মনে ভাবে আমি এখন ক্ষমতায় আছি, সারা জীবন ক্ষমতায় থাকবো। আগেই বলেছি কিন্তু বাংলাদেশ 6 ঋতুর দেশ ভাই। বর্ষার কালে কেউ টের পায় না যে শীতকালে কেমন ঠান্ডা ছিল, এ টের পাওয়া যায় না। ওনাদের অবস্থা হচ্ছে এরকম। এত সহজ নয় দেশটাকে। শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশে শেষ। বাংলাদেশে শেখ হাসিনা রাজনীতি করার আর কোনো চান্স আমি দেখি না। যদি কেউ শেখ হাসিনাকে কোলে করে এটা বসায়ও দেয়, তবু এই দেশের মানুষ তাকে মেনে, এটা তাদের ব্যাপার, তাদের সমস্যা। আমি মনে করি আওয়ামী লীগ যদি প্রকৃতপক্ষে রাজনীতিতে আবার ব্যাক করতে চায়, তাহলে তাদের এই করাপ্ট এবং ফেইল্ড, যারা নাকি ফেল করছে, তাদেরকে নিয়ে ভাবলে তাদের জন্য কষ্টকর হবে, অনেক কষ্ট হবে, এবং এই কষ্ট তারা পাবে না। আর শেখ হাসিনা তো অমর না, ওনার তো বয়স হয়েছে ভাই, উনি আর কয় বছর টিকবেন আপনি বলেন? উনি কি আরো 500 বছর বাঁচবেন? বাঁচবেন না তো। কাজেই আর ধরেন 5 বছর 10 বছর, এই সময়ের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, ওনাকে নিয়ে আসা হবে না। বরঞ্চ শেখ হাসিনা যদি আসলে আওয়ামী লীগকে ভালোবাসত, ওনার উচিত ছিল ওনার নিজের থেকে ঘোষণা দেওয়া। আপনাদের বিদেশে কি হয়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয়, যখন দল হেরে যায়, দলের নেতৃত্ব কিন্তু দল ছেড়ে দেয়, বলে যে আমি ব্যর্থ হয়েছি, নিজের ব্যর্থতা স্বীকার করে তারা বলে নতুন নেতৃত্ব আসুক। আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই। এটা শেখ হাসিনা তৈরি করতে পারতেন, উনি তো অবধারিত ভাবে বাই ফেল। ওনার বলা উচিত ছিল আমি পারিনি, অতএব তোমরা নতুন নেতৃত্ব গড়ে তোলো। এই আহ্বান দিয়ে উনি যদি দলের সভাপতি পদ ত্যাগ করতেন, তাহলে একটা নতুন লোক উঠে আসতো। নতুন লোক উঠে আসছে না কেন? তারা ভয় পাচ্ছে। আমরা যদি উঠতে চাই তাহলে শেখ হাসিনা তো মেনে নেবে না। শেখ হাসিনার অনেক টাকা আছে, তার যারা সমর্থক তাদের টাকা আছে, আমরা বিপদে পড়বো। তাহলে এই জন্য আসছে না। কালকে শেখ হাসিনা ঘোষণা দেখ, দেখবেন আওয়ামী লীগ খারাপ লোক। শেখ হাসিনা খেলে গেলে হবে না, এগুলো সহজ হইতে হবে। আপনি যে আওয়ামী লীগ আসবেন, আওয়ামী লীগটাকে ডুবাইছে কারা? শেখ হাসিনা। শেখ হাসিনা যত মন্ত্রী ছিল সবাই, শেখ হাসিনার যত আপনার কেন্দ্রীয় কমিটি ছিল সবাই মিলে, শেখ হাসিনার যত এমপি ছিল সবাই, যত লোক শেখ হাসিনা গত 5 বছর যত লোক এমপি হওয়ার চেষ্টা করছে, তারা সবাই মিলে আওয়ামী লীগকে ডুবাইছে। এদের সংখ্যা কত? এদের সংখ্যা বড় জোর 10,000। এদের সংখ্যা বড় জোর 10,000। আর আমি কি বললাম, আওয়ামী লীগের লোক করে, আওয়ামী লীগ করে কজন? 1 কোটি রূপে। তারা সিরিয়াসলি ভোট দেয় না, তারা সিরিয়াসলি আওয়ামী লীগ করে। এই 10,000 চলে গেলে কি লস? কোন লস নাই। এখন ওখান থেকে কে উঠবে? এটা তো আপনি এখন তারা দেখতে দিবে না, এরা তো কাউকে দেখতে দিচ্ছে না। আপনি কি জানতেন 5 তারিখের আগে, জুলাইয়ের 1 তারিখের আগে জানতেন নাহিদ ইসলামকে চিনতেন? হাসনাত আব্দুল্লাহকে চিনতেন? সার্জিসকে চিনতেন? চিনতেন না। এখন না চিনে উপায় আছে? উপায় নাই। সময় মানুষকে নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসে। এখন কি আপনার মনে হয় যে হাসনাত আব্দুল্লাহ কোন একটা পলিটিক্যাল লিডারের সঙ্গে 10 মিনিট কথা বলে তর্ক করলে হারিয়ে যাবে? মনে হয়? হয় না। কেন মনে হয় না? আছে। এই সামনের বাধাগুলি সরিয়ে দেন, অনেক লোককে দেখতে পারবেন। কিন্তু এরা তো সরাতে দিবে না। হাসান মাহমুদ দেখেন এরা কিভাবে লিডারশিপ আপনার দাবি করে, দেশ থেকে পালিয়ে আসছে। এতগুলি নেতা কর্মীকে অরক্ষিত অবস্থায় রেখে তারা দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে। যে যাত্রার ভঙ্গিতে এক লোক ডায়লগ দিত না ওবায়দুল কাদের নামের, পালিয়ে গেছে।
ভাই সে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। কোথায়? উপজেলা অনেক আপনার ইউপি চেয়ারম্যান আছে, এলাকায় আছে, আইভির মধ্যে পালায় যায় নাই, কিন্তু পালায় যায় নাই ভাই। আপনাকে বুঝতে হবে যে এই যে বিষয়গুলো আছে, তো এখন এরা ওই টাইপের লোক। এই লোকগুলো তো আপনাকে দেখতে দিবে না। যখনই আপনি দেখতে চাইবেন, আপনার চোখের সামনে সে দায় থাকবে, আপনি দেখতে পাবেন না তার পেছনে কে আছে। কাজে ওদের সঙ্গে আলাপ লাভ নাই, ওদেরকে সরিয়ে ভাবেন। যাদেরকে দেখছেন আপনি আওয়ামী লীগ হিসাবে, তারা সব বাদ, এগুলি সবগুলি দূষিত ব্যক্তি। এদেরকে বাদ দিয়ে চিন্তা করেন আওয়ামী লীগ আবার দাঁড়াবে। যতদিন এরা আছে ততদিন তারা আওয়ামী লীগের জন্য বোঝা। এটা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যত দ্রুত আওয়ামী লীগ বুঝতে পারবে, তত দ্রুত আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে। হবে না, এদের দ্বারা হবে না। আপনি কিভাবে শেখ হাসিনাকে এদেশের মানুষের কাছে খাওয়াবেন? আপনি কিভাবে ওবায়দুল কাদেরকে এদেশের মানুষের কাছে খাওয়াবেন বলেন? এদেশের মানুষ খাওয়া দূরের কথা, ওরা দেখলেই তো বমি করে দিব। তো এই সমস্ত লোক হবে? এগুলি তো আমার কাছে ক্লাউন মনে হয়েছে, তখনও মনে হয়েছে, এখনো মনে হয় না। সব কথা ওরাও দেয় নাই। জাতিসংঘের যারা তদন্ত যারা করেছে, অনুসন্ধান যারা করেছে, তারা তো বুঝে শুনেই বলেছে। তারা তো সবটা আওয়ামী লীগের উপর দেয় নাই। আওয়ামী লীগের পতনের পরও এদেশে অনেক আইন বহির্ভূত, নিয়ম বহির্ভূত অঘটন ঘটেছে। তো অস্বীকার করার কোনো উপায় নাই, হয়েছে তো। এখনো অনেক কিছু হচ্ছে, এখনো অনেক। কয়েকদিন আগে দেখলাম কুমিল্লায়, তো দেখলাম একটা ভিডিও দেখলাম, একটা পরিবারের 3 জন লোক মারা গেছে, তার মধ্যে একজন মানে অন্তঃসত্ত্বা মহিলাও ছিলেন। এখনো হচ্ছে। তো এখন আগে হতো চেতনার নামে গুম হতো, এখনো চেতনার নামে হচ্ছে। তো এই জন্যই তো বলি এই সরকার থামাতে পারছে না। এটা সরকারের ব্যর্থতা। এই সরকার থামাতে পারবেও না। পারবে না কেন জানেন? আমি বলি আপনাকে, তারা পুলিশের মনোবল বলতে কিছু অবশিষ্ট রাখে নাই। পুলিশ সক্রিয় হবে না এই গভর্নমেন্টের হাতে। কেন হবে না? আপনি কি করেছেন? আন্দোলনে যে সমস্ত পুলিশ মারা গেছে তাদেরকে আপনি একটা ইনডেমনিটি দিয়ে দিয়েছেন আপনি। তারপরে আপনি আশা করবেন এই পুলিশ আপনার জন্য মাঠে নামবে? নামবে না, নামবে না। দেখাবে নামছে, নামবে না। কারণ তারা তো জানে আজকে সে মারা গেলে তার ইনডেমনিটি, তার কোনো বিচার হবে না। কেন নামবে? মামলা হয়েছে ওইগুলি কোনো একটাও? পুলিশ কাছে মারা গেছে রে ভাই, একটা দুটো তো মারা যায় না, মারা গেছে তো। কোনো মামলা হয়েছে? আপনি মামলা কইরা পরে আপনি ব্যবস্থা করতেন কিছু, পৃথিবী কেউ মানবে না। আমি বলবেন যে না আমরা বিপ্লব করেছি, বিপ্লব আইন মেনে হয় না, বিপ্লব সংবিধান মেনে হয় না। হ্যাঁ বলেন, আমার কোনো আপত্তি নাই, বিপ্লব সংবিধান মেনে হয় না, ঠিক আছে। তো বিপ্লবের পরে তো হয়, আপনি বিপ্লবের পরেও সংবিধান মানেন না, মানেন না তো, তাহলে কি হবে? আপনি করেন নাই অনেক কাজ, আকাম কুকাম করেন নাই। আপনি পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন, পুলিশকে যে অর্ডার করছে গুলি করার জন্য তাকে ধরছেন আপনি। এই ওবায়দুল কাদের দেশ ত্যাগ করে গেছে কবে বলেন? 1 মাস 1.5 মাসে ছিল এই দেশে। কার বাসায় ছিল আমি জানতে চাই। আপনি জানতে পারছেন এ পর্যন্ত? কেন জানতে পারলাম না? আমি এই দেশের নাগরিক হিসেবে জানতে পারছি সে কার বাসায় ছিল? আমি জানি না। সেনানিবাসে অনেক লোক ছিল, 60 জন 70 জন ছিল, নাকি 600 ছিল, জানি না। কারোর নাম জানতে পারছেন কে কে ছিল? পারেন নাই। তাদেরকে কে বিদেশে পাঠালো আপনি জানতে পারছেন? পারেন নাই। এগুলো কোন সরকারের আমলে হয়েছে? ইউনূস সরকারের আমলে হয়েছে। দায়িত্ব ইউনূস সরকারের উপর আসবে না? আসবে তো। এই দায়িত্ব তাকে নিতে হবে। টুডে অর টুমরো তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। কোনো কিছুই হারিয়ে যায় না। তো তখন তার কি জবাব দিবে? কিছু জবাব দিতে পারবে না। তো এইগুলো হলো রিয়েলিটি। মানে এটা আমি বলতে পারবো না। সরকারের মধ্যে ছিলেন আমাদের, এখনো আছেন সাখাওয়াত সাহেব, উনি বলতে পারেন নাই। আমি তো দূরবর্তী এলাকার একজন, দূরবর্তী দ্বীপের একজন মানুষ, আমি কি করে বলবো কেন হয়েছে? এটা বললে আবার কোন বিপদে পড়বো, ওই ঝামেলা আমি যাবো না। আমি খালি এটুকু বলবো, কিছু একটা ঘটেছে যা দেশের মানুষ জানে না। এখন দেশের মানুষ না জানাটাও আমি মনে করি আমাদের জন্য একটা, আমাদেরকে প্রতারণা করা হয়েছে, আমাদেরকে ঠকানো হয়েছে। আমি এই কথাটা বলবো খালি এইটুকু। আমার জানার অধিকার আছে, আমি জানতে চাইতে পারি। আমাকে জানানো হয়নি, কেন জানানো হয়নি এই প্রশ্নটা আমি করবো। এবং আলটিমেটলি
আমি কিন্তু দায় দেব ডক্টর ইউনূসকে, কারণ আমি তো ক্ষমতায় বসেছি ডক্টর ইউনূসকে। কারণ ডক্টর ইউনূসের কেন অমুকের উপর, এর উপর, বি এর উপর, সি এর উপর তার কন্ট্রোল নাই, এটা তো তার ব্যাপার, এটা আমার ব্যাপার না। উনি তো বলেন নাই আমার কন্ট্রোল, উনি কি বলেছেন? এর মধ্যে একবার বলছেন যে আমার কথা এ শুনে না, আমার কথা বি শুনে না, কখন বলছেন উনি? বলে নাই তো। না বলা মানে কি? ওনার সবার উপরে কন্ট্রোল আছে। তাহলে আমি উনাকেই দায়ী করবো যে উনি জানেন কিন্তু জানাচ্ছেন না। আমি তো অন্য কারোকে দায়ী করবো না, আমি আলাদা আলাদা ভাবে বলবো কেন? এবং আপনি আমাকে এই কথাটা বলেন যে ভাই, এই যে ওবায়দুল কাদের 1 মাসের বেশি সময় কার কাছে ছিল? আমাদের কথাগুলি জবাব দেন। সবাই বলতেছে ছিল, সিলেটের এক জায়গায় ছিল। তার মানে জায়গাটা কিন্তু আরো ন্যারো হয়ে আসলো, সিলেটের। তার নামটা বলেন না কেন? তার মানে সে পাওয়ারফুল কেউ, অথবা সে গভর্নমেন্টের ক্লোজ কেউ, অথবা এই গভর্নমেন্টেরই কেউ, কে জানে কোনো উপদেষ্টা পারে কিনা, কে জানে, আমি বলতে পারবো না। তার নাম কেউ বলে না কেন? তো এইগুলি করবেন আর বলবেন আমরা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট, আর বলবেন আমাদের উপর আস্থা রাখেন। কে রাখবে আপনার উপর আস্থা? আমি একটা করে শেষ করি, আপনি আরো প্রশ্ন করেন না। আমরা সামনে নির্বাচনের দিকে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, সেই নির্বাচনটা কি ডক্টর ইউনূস গভর্নমেন্টের আন্ডারে হবে, নাকি অন্য কোনো গভর্নমেন্ট আসবে নির্বাচন করার জন্য? এরকম একটা ইঙ্গিত কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছিলেন একবার। আমি বলি যে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের আগামী নির্বাচন অনুষ্ঠানের যে দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন। এটা হলো আমার ওপিনিয়ন। আমি ডক্টর ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না। আমি মনে করি সেই নির্বাচন যদি হয় সেটা পক্ষপাত দুষ্ট নির্বাচন হবে। আমরা এত যে আন্দোলন, গত 17-18 বছরের আন্দোলনের মূল বক্তব্যটা কি বলেন তো? মূল বক্তব্যটা হলো আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটা নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকারটা নিজেরা সেই নির্বাচনে প্রার্থী হবেন না, অথবা যারা প্রার্থী হবেন তাদের কারো প্রতি সেই সরকারের কোনো প্রত্যক্ষ অথবা পরোক্ষ সমর্থন বা ভালোবাসা থাকবে না। আমার বিবেচনায় এটি হলো তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্ট। সেই কনসেপ্ট থেকে ডক্টর ইউনূসের সরকার দূরে সরে গেছে। আর বড় প্রমাণ হলো যে ডক্টর ইউনূস নিজেই ফিনান্সিয়াল টাইমসের কাছে যে পডকাস্ট, তাদের যে পডকাস্টে যে সাক্ষাৎকার উনি দিয়েছেন, সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে ছাত্রদের রাজনৈতিক দল করার জন্য উনি উৎসাহ দিয়েছেন। উনি যে দলটা করার জন্য উৎসাহ দেন, সেই দলের প্রতি ওনার কি কোনো ফিলিংস কাজ করবে না? গুড। তাহলে সেই দলটা যদি নির্বাচনে আসে, তাহলে সেই নির্বাচনে আসার জন্য যে দলটা আসলো, সেই দলটার প্রতি ওনার যে ফিলিংসটা, এটা কি প্রকাশিত নয়? প্রকাশিত, গোপন তো কিছু নাই, প্রকাশিত। মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তা, প্রশাসনে যারা আছে, তারা কি জানবে না এই দলটার প্রতি ডক্টর ইউনূসের এক ধরনের প্রশ্রয় আছে? তারা কি জানবে না এই দলটার প্রতি প্রশাসনের এবং মন্ত্রী পরিষদের, উপদেষ্টা পরিষদের এক ধরনের প্রশ্রয় আছে? জানবে। তাহলে সেই নির্বাচনটা কি অবাধ এবং নিরপেক্ষ হবে? হওয়া নিয়ে কি প্রশ্ন করার সুযোগ থাকবে না? আমি জানি না আর কেউ প্রশ্ন করবেন কিনা, আমি করব। নির্বাচনের সময়, নির্বাচনের 3 মাস আগে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, একদম নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসবে, এবং তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই ফরম্যাট দেওয়াই আছে। নতুন যে প্রস্তাবিত কমিশন তারা বলবে, এবং তার মাধ্যমে নির্বাচন হতে হবে। নতুন যেটা হচ্ছে এটা, হ্যাঁ, ওই ফরম্যাট অন্য যে ফরম্যাটই হোক, ফরম্যাট কি হবে আমি জানি না, ফরম্যাট কি হবে আমি জানি না, কিভাবে কি হবে তাও আমি জানি না, কিন্তু ডক্টর ইউনূসকে আমি নিরপেক্ষ মনে করি না, এটা আমি জানি। এটা তো আরো সারে সর্বনাশ করে দিয়ে গেছিল এই গভর্নমেন্ট। আমি তো এই দলটাকে নিয়ে খুব আশাবাদী ছিলাম যে ছাত্ররা আন্দোলন করেছে, তারা একটা দল করবে। আমি আশাবাদী ছিলাম আমি, কিন্তু এই দলটার মেরুদণ্ড, এই দলটার নৈতিক মেরুদণ্ড এই সরকার ভেঙে দিয়েছে একদম। কিভাবে জানেন? যেটা আমি শুরু থেকে বলে আসছি, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি যেটা বলতেছি, সবচেয়ে বড় ভুলটা, ব্লান্ডারটা হয়েছে, ভুল আমি বলি না, ব্লান্ডার হয়েছে,
সেটা হলো ছাত্রদের 2-3 জন প্রতিনিধিকে সরকারে নেওয়া। ব্লান্ডারটা কেন আমি বলি, এদের নেওয়ার মাধ্যমে পুরো ছাত্র সমাজের যে ঐক্যটা ছিল সারা দেশে, তারা সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। সবার মধ্যে একটা লোভ জন্ম নিয়েছে যে আমিও তো হতে পারতাম। কারণ এদেরকে যে নেওয়া হয়েছে, কিসের বিবেচনায় নেওয়া হয়েছে কেউ জানে না। কিন্তু ইউনিয়ন সাহেবের চোখের সামনে তখন ছিল, অথবা যারা নীতি নির্ধারণ ছিল ওখানে, তারা বলছে এদেরকে নেওয়া হয়েছে। এবং নেওয়ার পর কি হয়েছে, সারা দেশে যারা স্টুডেন্ট আছে দেশের মনে করো অন্য এলাকায়, তাদের মধ্যে প্রথমে হতাশা, প্রথমে প্রশ্ন, তারপরে হতাশা, তারপরে লোভ। তারা ভাবছে ঠিক আছে আমি তো পেলাম না, তাহলে আমি আমার এলাকায় কাজটা করি। আপনি মাঠ প্রশাসনের যে কোনো জায়গায় যান, ডিসি, ইউএনও জিজ্ঞেস করে দেখেন, থানা, ওসি জিজ্ঞাসা করে দেখেন, সব জায়গায় এই স্টুডেন্টরা যে কিন্তু হাত গলাচ্ছে। কিছু কিছু জায়গায় ভালো হচ্ছে, কিছু কিছু জায়গায় খারাপ হচ্ছে। তার মানে তারা ক্ষমতার সঙ্গে কিন্তু এক ধরনের অংশীদারিত্ব দাবি করছে। এই ঘটনাগুলির মাধ্যমে সারা দেশে তাদের একটা ইমেজ তৈরি হয়েছে, যে ইমেজকে ভালো বলার সুযোগ খুব কম। সেই ইমেজ নিয়ে তারা যখন দল গঠন করতে যাবে, তাদের মধ্যে কিন্তু সে লোভটা থেকে যাবে যে আমি এটা করতে পারি, আমার কথা ডিসি সাহেব শোনে। অতএব এই যে জিনিসটা, এই যে মানসিকতাটা, এটা তার বড় একটা ক্ষতি করে দিচ্ছে। কিন্তু এটা কিছুই হতো না যদি ছাত্রদেরকে আপনারা উপদেষ্টা না বাড়াতেন। সব ছাত্ররা এক থাকতো এবং তারা একটা পাওয়ার হিসেবে কাজ করতো, তারা একটা বার্গেনিং পাওয়ার হিসেবে গভর্নমেন্টের সঙ্গে বসতো, বলতো দেশের জন্য এটা প্রয়োজন, এটা প্রয়োজন, এটা প্রয়োজন। কিন্তু যখন তাকে হাতে আপনি টাকা দিয়ে দিচ্ছেন, যখন তার হাতে আপনি ক্ষমতা দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু ভাই পুরো জিনিস এলোমেলো হয়ে গেছে। এবং এই এলোমেলো থেকে এই ছাত্রদের সংগঠন খুব সহজে বেরোতে পারবে এটা আমি মনে করি না ভাই। এটা সামনে, এবং এই সংগঠনে এখন আমি আশাবাদী না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরা যাক বলা হচ্ছে যে নাহিদ ইসলাম এই দলের প্রধান হবেন না। আমি তো দাবি করব নাহিদ ইসলাম তার দায়িত্ব ছিল এখানে আসার আগে উনি বলে আসবেন যে 6 মাসে উনি ওনার মন্ত্রণালয়ে কি ভালো কাজটা করছেন। মানুষ কিন্তু প্রশ্ন করবে, আপনি 6 মাসে তথ্যমন্ত্রী ছিলেন, আপনি কি কাজ করছেন বলেন তো? করার মধ্যে একটা কাজ করছেন, সারা দেশে নজিরবিহীন ভাবে আপনি সমস্ত সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করছেন। কাজের মধ্যে এটা করছেন আপনি। এটা বাংলাদেশের ইতিহাসে, আমার এই 35 বছরের সাংবাদিকতার ইতিহাস আমি কখনো দেখি নাই যে একসঙ্গে সবার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হয়। আপনি করছেন। এটাকে কি আপনি বলবেন কি এটাকে আপনার এটা মানে গোল্ডেন ওয়ার?